আমরা এখন চন্দ্রপুরার মধ্যে দিয়ে যাচ্ছি। যদি ব্লগটা আপলোড না হয় ভাববো চন্দ্রপুরার কামড়ে মরে গেছি। তো গাইস, আমি সকাল সকাল ব্যাগ গুছিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম বাঘ দেখতে। তো প্রথমে আমি চলে গেছিলাম বসিরহাট স্টেশনে। বসিরহাট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম হাসনাবাদে। তারপর হাসনাবাদ থেকে আমরা চলে যাই সোজা ফেরিঘাট। ফেরিঘাটে দাঁড়িয়ে ছিল আমাদের লঞ্চ। সেই লঞ্চে আমাদের গোলাপ দিয়ে ওয়েলকাম করা হয়। এরপরে আমরা ভিতরে চলে যাই আর সবার ফার্স্টে চা খাই, কারণ লাইফে কিছু করার আগে চা খাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কি চিনি ছাড়া? না না, চিনি দিয়ে। আমাদের বাসা ছাড়া পোষায় না। একটা সুন্দর একটা ভিউ দেখাবো জানলা দিয়ে, কিন্তু দেখো জানলার মধ্যে দেখো কাদা বাইরের অবস্থা। তো এরপরে অলমোস্ট 10:30টার দিকে আমাদের লঞ্চটা ফাইনালি হাসনাবাদ ফেরিঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। তো এরপরে বোটে খাওয়া দাওয়া করে আর বোটের মধ্যে আড্ডা দিতে দিতে আর ল্যাদ খেতে খেতে বিকাল হয়ে যায়, এবং তারপরে বোট থেকে দুদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখে আমরা বুঝতে পারি যে আমরা সুন্দরবনে মানে বাঘের এলাকার মধ্যে ঢুকে গেছি। তো দেখতে দেখতে আমাদের ঘোরার প্রথম স্টপেজ চলে আসে, সেটা ছিল গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো। তো সেটা দেখার জন্য আমরা গোসাবায় নেমে পড়ি এবং বাংলোর দিকে রওনা দিই। সরু পথ ধরে আমরা এগোতে থাকি এবং কিছু দূর পর পর আমাদের চোখে বনবিবির মন্দির পড়ে। বনবিবি হলেন ওখানকার একজন খুবই জাগ্রত দেবী। তো আমরা যেতে যেতে অলরেডি দুটো মন্দির দেখেছি, তো আরও দেখতে হলে তোমাদেরকে দেখাবো। আমরা ফাইনালি বাঘ দেখতে পেয়েছি, সুন্দরবনে বাঘ দেখতে পেয়েছি। এই যে বাঘ, দেখো না দেখো না গায় দেখো না। 1903 সালে হ্যামিল্টন সাহেব এই বাংলোটি বানান। 1932 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবা অঞ্চলটি পরিদর্শন করতে আসেন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গোসাবা পরিদর্শন করে খুবই ভালো লেগেছিল। তিনি এই বাংলোতে 2 দিন ছিলেন। ঐতিহাসিক স্মৃতি হিসাবে এটাকে হেরিটেজ মানা হয়। এরপরে আমরা চলে যাই হ্যামিল্টন সাহেবের বাংলোতে, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে যাই লঞ্চে, এবং লঞ্চ থেকে আমরা চলে যাই আমাদের হোটেলে, যেখানে আমরা রাতে থাকবো। তারপর হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ছৌ নাচ দেখতে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অন্ধকারে দেখা যাচ্ছে না আমাদের ভস্ত্রীওয়ালে চাচা। এখন বাজে 12:31, সব নিস্তব্ধ, শুধু একটা জায়গায় আওয়াজ হচ্ছে আমাদের রুমে। গুড মর্নিং গাইস। পরের দিন সকাল সকাল গরম গরম চা খেয়ে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন শুরু হয়। যেহেতু আমরা রাতের বেলা ঢুকেছিলাম, আমরা আশেপাশটা খুব একটা ভালো করে দেখিনি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের ভিতরটা সত্যি খুব সুন্দর ছিল, আর সকাল সকাল চারিপাশে খুব ফ্রেশ ফিল হচ্ছিল। এরপরে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম লঞ্চের উদ্দেশ্যে। তারপরে ফাইনালি আমাদের লঞ্চ এলো, এবং লঞ্চে করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন যেটা উদ্দেশ্য, তার জন্য সুন্দরবনে বাঘ দেখতে। এরপরে আমরা নেমে পড়ি আমাদের বাঘ খোঁজার প্রথম গন্তব্যে। এটা বাঘের খাঁচা, বাঘের পুতুল। এখনো পর্যন্ত ভিতরে ঢুকে আমরা শুধুমাত্র একটা ইয়ে দেখতে পেয়েছি, কি বলে, বাঁদর। এত গাইডেন্স ফাইডেন্স নিয়ে ঢুকে পারমিশন নিয়ে কি লাভ হলো, পুরো ফাঁকা ভিতরে।
করে এত কিছু করে ভিতরে ঢোকার পর শুধুমাত্র বানর দেখতে পেয়েছি আমরা বন্ধু। বানর কই বানর? তুমি তাও দেখতে পাওনি? তাও দেখতে পাই। তারপরে আমরা জঙ্গলে ম্যাপের মধ্যে বাঘের বাড়ি খুঁজছিলাম, সেই সময় হঠাৎ পাশ থেকে চিৎকার শুনতে পাই। এই এই ডলফিন দেখেছো কেউ? কই কই ওই তো ওই তো সবাই ডলফিন 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 আছে অনেক। कैसा लगा मेरा मजाक? এরপরে ভিতরে অনেক খুঁজেও আমরা কিছু পাই না, তাই আবার বাদর দেখতেই চলে যাই। আমি পাকামো করে একা একা সবার পিছনে যাচ্ছি গাইস। এদিকে আমার গলা ভেঙে গেছে, যদি কোনো বাঁধবো না আমার জামা প্যান্ট রানিখানে আমি চিল্লাতেও পারবো না। এখানে তো কিছু পেলাম না, তাই আমরা আবার ফিরে গেলাম লঞ্চে পরের গন্তব্যে যাওয়ার জন্য। ঝড়খালিতে হচ্ছে একটা চিড়িয়াখানার মতো আছে, যেখানে দুটো বাঘের স্যালাইন চলছে, আপনি দেখতে পাবেন। ওখানে টিকিট 30 টাকা করে পাবে, নিজ ব্যাগ। তাহলে ক্যান্সেল, তাহলে ক্যান্সেল। And there's nothing you could do. It feels warmer when you're here. I get shivers when you have to go. And I can meet you on the west side. এরপরে আমরা লঞ্চে ব্রেকফাস্ট করে ল্যাদ খেয়ে পৌঁছে যাই পরের জায়গায়। কিন্তু সত্যি বলতে ওখানে গিয়ে গাছপালা আর দুটো সুন্দর মেয়ে ছাড়া কিছুই দেখতে পাইনি। न्यायेन राज्यम लवणेन भोज्यम। কিন্তু 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 আমরা তো হার মানবো না, বাঘ না দেখে আমরা বাড়ি যাব না, কারণ পয়সা দিয়ে এসছি। তাই আমরা চলে গেলাম লঞ্চে করে আবার পরবর্তী গন্তব্যে। তো গাইস এটা আমরা তৃতীয় জায়গায় নামলাম বাঘ খুঁজতে। বলছি দাদা এখানে কি এখানে বাঘ দেখা যেতে পারে? একটা সম্ভাবনা আছে, চেষ্টা করে দেখছি। 4 কিলো খাসি চেয়েছে, জানি না কি হবে। বাঘের দেখা আমি এখনো পর্যন্ত পাইনি, জানি না পাবো কিনা। যদি পাই খুব ভালো কথা, না পাই তাও ভালো। এরপরে আমরা বাঁদরের থেকে এক ধাপ এগোই, আমরা হরিণ দেখতে পাই। আমাদের আমাদের ইউনিক ট্রাভেলস কোথায়? কোথায়? এই তো। ও সরি ইউনিক প্লেস, সরি ইউনিক প্লেস হেলে কই? তা চলে গেছে। আচ্ছা আমরা কি এখানে বাঘ দেখতে পাবো? ইচ্ছা আছে, পরেরটাই হবে। এটা হবে না, ও এটা চলে গেছে। 10 ব্লক করে আমি কি বাঘ দেখতে পাবো? আমাদের ট্যুর গাইড বিক্রমদা জানে যে ওপরে কিন্তু কেউ নেই, তাও চিল্লাতে হবে। ইউনিক প্লেস থেকে প্রচার হয়, স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি। This is business. তোমরাও ফলো করো, যদি তোমাদের ট্যুর করতে হয় ইউনিক প্লেসকে ফলো করো। একদম একদম। তারপর আমরা এখানে ভয়ঙ্কর ভিড় ঠেলে আবার লঞ্চে ফিরে যাই পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। আর পরবর্তী জায়গাতেই আমরা শুনেছিলাম বাঘ থাকার স্কোপ সব থেকে বেশি। কখন থেকে খুঁজছিলাম, কিন্তু আমরা হঠাৎ লঞ্চ থেকে দেখতে পাই পাড়ে একটা কুমির হা করে রোদ পোহাচ্ছিল। क्या रे भिक मंगिया, क्या देख रहा है? আশা রাখি এখানে আমরা বাঘ দেখতে পাবো। একদম একদম ওয়েলকাম সবসময়। আলটিমেটলি কি সুন্দরবনে কি বাঘ দেখা যাবে? যাবে, তাহলে চলো আমরা যাচ্ছি। চলো আমরা যাচ্ছি। আমরাও যাচ্ছি, সঙ্গে আমরাও আছি। একদম কোনো অসুবিধা নেই। একদম আমরা বাঘ দেখতে পেলেও ভালো, না দেখতে পেলেও ভালো, আমরা এনজয় করতে সুন্দরবন জিন্দাবাদ বেরিয়ে যাবো। একদম। আমি পশ্চিম মেদিনীপুরবাসী। দাদার ব্লগকে হ্যাঁ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একদম। সবাইকে ছড়িয়ে দাও। কমেন্ট করে দাও দাদা। ওটা উঠেনি তো? देखुन खूब गालागाल दिले আমি চলে যাব। এরপরে প্রথমে আমরা একটা ময়ূর দেখতে পাই খাঁচার মধ্যে, তারপরে আমরা দেখতে পাই একটা কুমিরকে যে দুপুরবেলায় ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছিল। এরপরে ফাইনালি আমাদের বাঘের খাঁচা চোখে পড়ে, যে খাঁচার বাইরে বড় করে বাঘের আধার কার্ড ঝোলানো ছিল। আধার কার্ডে বাঘের নাম ছিল সুন্দর, তার বয়স ছিল 12 বছর, আর বাঘটার ছেলে ছিল। বাই দাও এটা আধার কার্ড না, কিন্তু আমি কিন্তু ইয়ার্কি মেরে বললাম। কিন্তু দুঃখের ব্যাপার, দুদিন ধরে বাঘ খোঁজার পর ফাইনালি যখন বাঘটা খুঁজে পেলাম, তখন বাঘের পিছন ছাড়া আর কিছু দেখতে পেলাম না। तुम लोगों ने ये सोच लिया था कि ये तो कोई नल्ला बेरोजगार है, तो छपरी है, इसको तो जैसे घुमाएंगे वैसे घूमता चला जाएगा। गजब बेइज्जती है। এতক্ষণ বাঘ দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। এখন বাঘকে দেখে আমাদের কষ্ট হচ্ছে, বাঘের অবস্থা দেখে। বাঘ, কুমির, হরিণ, শুয়োর, কিছু বাঘ নিয়ে দেখতে সব দেখে নিয়েছি। তারপরে আমরা ক্লান্ত হয়ে লঞ্চে ফিরি, আর লঞ্চ থেকে রাতের বেলায় নেমে রাতে চলে যাই হোটেলে, যে হোটেলে আমরা রাতের বেলায় ছিলাম। তো গাইস গুড মর্নিং সবাইকে। আজকে ফেরার দিন, লঞ্চে যাচ্ছি, হোটেল থেকে বেরোলাম। আমার ফোনের আর আমার দুটোই চার্জ শেষ। আমার গলা বসে গেছে ভাই, কোনো আওয়াজ বেরোচ্ছে না গলার থেকে। আমার লঞ্চে উঠবে এবার।
আওয়াজ বেরোচ্ছে না ভাই, ও মিউট হয়ে গেছে গলা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। অবশেষে আমাদের বাড়ি ফেরার দিনও চলে এলো। এত ঘুরে, এত কিছু দেখে, এত আনন্দ করে সবাই খুবই ক্লান্ত, কিন্তু লাইফের একঘেয়েমি থেকে, এত প্রেশার থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম ব্রেকের খুবই দরকার হয়। এই 2 দিনে যা যা ভালো মুহূর্ত কাটিয়েছি, যা যা ভালো জিনিস দেখেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। জীবনে প্রথমবার বাড়ির লোক ছাড়া বা বাড়ির গার্জিয়ান ছাড়া প্রথম ব্যাচেলার ট্রিপ হিসাবে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা। তো আমরা এখন এখানে আছি, আমরা যাব হাসনাবাদ। এখানে এখানে আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টা জার্নি। তো এখন বাজে 8:30, তো এখনও টাইম দেখাচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে হাসনাবাদ পৌঁছাতে। হাসনাবাদে পৌঁছে ওখান থেকে আমরা আবার ট্রেন ধরে ফিরবো। দাদা তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে।